মাতৃত্ব হলো মেয়েদের জীবনের সবচাইতে আনন্দের বিষয়। আর এই মাতৃত্বের পরিপূর্ণ স্বাদ পেতে মায়েদেরকে কিন্তু 9 মাসের একটা জার্নি পার করতে হয়। আর এই সময়ে নানা রকমের বিধিনিষেধ এবং নানা সতর্কতা কিন্তু অবলম্বন করতে হয়, যাতে সন্তান সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তো নমস্কার বন্ধুরা, আমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। গর্ভস্থ সন্তান কতটা সুস্থ ও স্বাভাবিকভাবে পৃথিবীতে আসবে তার কিন্তু অনেকটাই নির্ভর করছে গর্ভবতী অবস্থায় মায়েদের জীবন ধারণের উপর। তাই এই সময় মায়েদেরকে অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয়, আর সেই সতর্কতাগুলোই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। তো এই বিষয়ে আমি প্রথমেই যেটা বলবো সেটা হলো ডক্টর চেকআপ। বাড়িতে প্রেগনেন্সি কিটের মাধ্যমে যখনই টেস্ট করে তোমরা পজিটিভ রিপোর্ট পাবে, তখন প্রথমেই কিন্তু ডক্টরের কাছে চলে যাবে। ডাক্তারবাবু তোমাদেরকে আবার আলট্রাসোনোগ্রাফি দেবে, সেই সঙ্গে হয়তো আরও অনেকগুলো টেস্ট দেবে। সব টেস্টগুলো ঠিকঠাক মতন করে তোমরা কিন্তু তোমাদের নির্বাচিত ডক্টরকে দেখাবে, এবং এরপরে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করবে সেগুলোও কিন্তু তোমরা ঠিকঠাকভাবে বাড়িতে এসে খাবে। তো এই গেল প্রথম বিষয়। দ্বিতীয় বলবো খাবার। সুস্থ ও স্বাভাবিক একটি শিশুর বিকাশের জন্য কিন্তু একজন গর্ভবতী মাকে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে মিনারেল, আয়োডিনযুক্ত খাবার কিন্তু খেতে হবে। আর এই সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে সবুজ শাকসবজি, ফলমূল, তারপর ডাল, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদির মধ্যে। তবে বলবো মাছ, মাংস, ডিম যেটাই খাবে না কেন সেটাকে কিন্তু এই সময় ভালো করে সেদ্ধ করে খাবে। মানে হাফ বয়েল ডিম বা কাঁচা কিছু এই সময় কিন্তু একদমই খাবে না। আর ফলমূল যখন খাবে তখন কি করবে, খাবারের 1 ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তারপরে খাবে। বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার কিন্তু এই সময় ফাস্ট ফুড এগুলো থেকে কিন্তু একদম দূরে থাকবে, এবং চা কফির পরিমাণকেও কিন্তু কমিয়ে ফেলবে। অনেকের অভ্যেস আছে যে দিনে হয়তো 4 কাপ 5 কাপ করে চা কফি খায়, সেসব কিন্তু গর্ভাবস্থায় করা যাবে না। দিনে 1-2 কাপের বেশি চা কিন্তু একদমই খাওয়া যাবে না। আর ধূমপান থেকে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই একদমই এড়িয়ে চলতে হবে। এছাড়া কারোর যদি অ্যালকোহলের নেশা থাকে সেটাকেও কিন্তু একদম বাদ দিতে হবে। এরপরে যেটা বলবো সেটা হলো ঘুম। খাবারের মতন ঘুমটাও কিন্তু এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ। রাতে অন্তত 8 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুম একান্ত প্রয়োজন। সেই সঙ্গে কিন্তু দিনের বেলাতেও 1-8 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু এই গর্ভাবস্থায় ঘুমের সমস্যা কিন্তু বেশিরভাগ মায়েদেরই দেখা দেয়। এটা আমারও ভীষণভাবে হয়েছিল, তাই বিষয়টা আমার অনেকটাই জানা যে ঘুমের সমস্যা এই সময় একটা কমন প্রবলেম। তো ঘুমটাকে যাতে ঠিকভাবে ঘুমানো যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন ঘুমের ক্ষেত্রে কয়েকটি জিনিস তোমরা খেয়াল রাখবে, যেমন রাতে কিন্তু খুব তাড়াতাড়ি শুতে যেতে হবে 10টার মধ্যে। আর যে কোনো রকম ডিভাইসের ব্যবহার, যেমন মোবাইল, কম্পিউটার, এগুলোর ব্যবহার কিন্তু বিকেলের পর থেকেই আর করা যাবে না। খুব জরুরি দরকার না হলে এসব কিন্তু বন্ধ রাখতে হবে। আর সন্ধেবেলায় একদমই চা খাওয়া চলবে না, এটাও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যেহেতু চায়ের মধ্যে ক্যাফিন থাকে। আর রাতে যখন শোবে তখন লাইট অফ করে শোবে, যাতে ঘরটা অন্ধকার থাকে। অন্ধকার ঘর কিন্তু ঘুমোতে অনেকটা সাহায্য করবে। সেই সঙ্গে তো হাত ব্যথা, কোমরে ব্যথা, তারপরে ঘাড়ে ব্যথা, এই সমস্ত সমস্যাগুলো থাকে। পায়ে ব্যথা, তো যে কটা বালিশের সাপোর্ট দরকার পড়বে, যে পায়ের নিচে, তারপরে মনে করো পেটকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বালিশ, যে কটা বালিশের প্রয়োজন পড়বে সে কটা বালিশ কিন্তু দেবে। খেয়াল রাখবে যেন ঠিকঠাকভাবে ঘুমটা হয় আর কি। ঘুমটা কিন্তু ভীষণ রকমের দরকার। এছাড়া প্রেগনেন্সি পিলো তো কিনতেই পাওয়া যায়, মেটার্নিটি পিলো, সেগুলোও কিন্তু তোমরা কিনে নিতে পারো। প্রেগনেন্সিতে আরামদায়ক ঘুম আসতে কিন্তু এটাও ভীষণ রকমভাবে সাহায্য করে। এরপরে যেটা বলবো সেটা হলো ব্যায়াম। প্রেগনেন্সিতে ব্যায়াম, এই বিষয়টা কিন্তু অনেকের কাছেই অদ্ভুত মনে হবে, কারণ অনেকেই মনে করে যে প্রেগনেন্সিতে কোনো প্রকার ব্যায়াম করা একদমই উচিত নয়। তবে এই কথাটা কিন্তু একেবারেই ভুল। যদি তোমার প্রেগনেন্সিতে কোনো প্রকার কমপ্লিকেশন না থাকে তবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কিন্তু অবশ্যই ব্যায়াম করতে পারো। তবে সব রকম ব্যায়াম নয়, প্রেগনেন্সির জন্য কিছু স্পেশাল ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো কিন্তু করতে পারো। এগুলো যেমন নর্মাল ডেলিভারির সম্ভাবনাকেও কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে, সেই সঙ্গে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই জাতীয় ব্যথাগুলোও কিন্তু কম করতে
অনেকটা সাহায্য করে। তোমাদের আশেপাশে যদি কোনো যোগা সেন্টার থাকে তাহলে সেখানে যোগাযোগ করতে পারো, তারা কিন্তু একেবারে হাতে ধরিয়ে তোমাদের সেই ব্যায়ামগুলো শিখিয়ে দেবে। আর যদি তেমন ব্যবস্থা নাও থাকে তাহলে তোমরা যেটা করতে পারো যে দুবেলা কিন্তু হাঁটাটাকে চালু রাখবে, যে সকালে 15 মিনিট আর বিকেলে 15 মিনিট অন্ততপক্ষে হাঁটবে। যদি পারো, তোমাদের শরীর যদি সাপোর্ট করে তাহলে আরও একটু বেশিও হাঁটতে পারো, সকালে আধ ঘন্টা বিকেলে আধ ঘন্টা হাঁটাহাঁটি করা, এটাও কিন্তু ভীষণ রকমভাবে উপকারী। ব্যায়ামের মতো এই হাঁটাটাও উপকারী, এতে শরীরের রক্ত সঞ্চালনটা খুব ভালোভাবে হয়। এরপরে আলোচনার বিষয় হলো প্রেগনেন্ট মায়ের মানসিক স্বাস্থ্য। এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদিও পৃথিবীর প্রায় সমস্ত দেশেই কিন্তু এই বিষয়টাকে পরিবারের লোকজনেরা খুব একটা গুরুত্ব দেন না। যদিও ডাক্তারবাবু বারবার বলে দেন যে মায়ের মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা ভীষণ প্রয়োজনীয়, তবু এই বিষয়ে সচেতনতা খুব কম। যে মায়ের মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তার প্রভাব কিন্তু তার সন্তানের ওপরেও পড়বে। যদি মা এই সময় ঝগড়া, অশান্তি, কান্নাকাটি এইসবের মধ্য দিয়ে যায় তাহলে তার পরবর্তীতে তার বাচ্চারও কিন্তু বিভিন্ন রকমের উদ্বেগ, নানা রকম মানসিক সমস্যা এবং অ্যাংসাস ব্যক্তিত্ব নিয়ে কিন্তু জন্মাবে। তাই পরিবারের সকলে চেষ্টা করবেন যে গর্ভবতী মা, সে যদি আপনার শত্রুও হয় না কেন, তবুও কিন্তু পরিবারের নতুন সদস্যের কথা চিন্তা করে এই 9 মাস অন্তত তার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কোনোভাবেই তাকে মনে কষ্ট দেবেন না। তো এই বিষয়গুলো আশা করব যে সকলে একটু মেনে চলবেন। আমার পরবর্তী আলোচনার বিষয় হলো যাতায়াত বা জার্নি। এই প্রশ্নটা অনেক প্রেগনেন্ট মায়ের মনেই আসে যে প্রেগনেন্সিতে জার্নি করাটা ঠিক কিনা। তো আমি যেটা বলবো যে প্রেগনেন্সিতে প্রথম 3 মাস জার্নি মানে দূর জার্নিটা কিন্তু না করাই ভালো। তবুও যদি আপনার নির্বাচিত ডাক্তার একটু দূরে হয় তাহলে সেক্ষেত্রে তো যেতেই হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে 2 হুইলারের পরিবর্তে 4 হুইলার ব্যবহার করার। আর দূর জার্নির ক্ষেত্রে বাস, ট্রেন কিংবা প্লেনের মধ্যে ট্রেন জার্নিটাই কিন্তু সবথেকে সেফ। তো চেষ্টা করবেন প্রথম 3 মাসে যেন আপনাকে দূর জার্নি করতে না হয়। এরপরে 4-5 মাস কেটে যাওয়ার পরে প্রেগনেন্সিটাকে সেফ প্রেগনেন্সি ধরা হয়। সেই সময় যদি আপনার কোথাও যেতে হয় তাহলে যেতে পারেন। আর মানে এবড়ো খেবড়ো রাস্তাকে এই সময় যতটা সম্ভব অ্যাভয়েড করার কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলি পোশাক আশাকের বিষয়টা। পোশাক আশাক এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করবেন, এটাই কিন্তু ভালো হবে। আর সালোয়ারের ফিতে এবং পেটিকোটের ফিতে এগুলোকে কিন্তু টাইট করে বাঁধবেন না। যদিও পরিবারের অনেক গুরুজনেরাই বলে থাকেন যে এই ফিতেটাকে খুব টাইট করে বাঁধার জন্য, কিন্তু এটা কিন্তু ডাক্তারের পরামর্শ যে এই ফিতেটাকে, সালোয়ার বা পেটিকোটের ফিতেটাকে যেন টাইট করে বাঁধা না হয়। আর জুতোর ক্ষেত্রে বলবো যে হিল জুতো এই সময় একদমই ব্যবহার করবেন না, একদম ফ্ল্যাট জুতো পরবেন। আর উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তাকে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। এরপরে বলি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। এই সময় যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। আর রোজ দিন স্নান করবেন, তবে উষ্ণ গরম জলে স্নান করার চেষ্টা করবেন। সেই সঙ্গে জামা কাপড়গুলোকেও চেষ্টা করবেন রোজ দিন উষ্ণ গরম জলে, সার্ফের জলে ধুয়ে দেওয়ার। এতে কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনাটাও কম থাকবে। আর সপ্তাহে 1 দিন করে নখ কেটে নেবেন ভালো করে। আর এই সময় নখে নেল পালিশ আর ঠোঁটে লিপস্টিক এই জিনিসগুলোর ব্যবহার কিন্তু করবেন না, কারণ এগুলো খাবারের সঙ্গে পেটে গিয়ে পেটের বাচ্চার কিন্তু ক্ষতি করতে পারে। লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হসপিটাল ব্যাগ প্যাকিং। তো প্রেগনেন্সির যখনই 8 মাস পড়ে যাবে তখনই কিন্তু আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার হসপিটাল ব্যাগটিকে প্যাকিং করে ফেলার। কারণ সবসময় যে ডেলিভারি আপনার ডাক্তার যে ডেটটি দিয়েছে সেই ডেটেই হবে তা কিন্তু নয়। অনেক সময় শারীরিক কোনো কমপ্লিকেশনের সময় আগেই মানে নানা রকম অসুবিধা দেখা দেয় এবং হসপিটালে গেলে কিন্তু ডাক্তারবাবু সিজারিয়ান ডেলিভারির কথা বলে দেন। তো সেক্ষেত্রে আপনি হয়তো চলে গেলেন ডাক্তারের কাছে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির লোককে ব্যাগটা প্যাকিং করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যে জিনিসগুলো নিয়ে যেতে চান হয়তো সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে ভরা হলো না, কারণ নিজের হাতে ব্যাগ প্যাকিং করাটাই আমার মনে হয় সবথেকে বেশি ভালো। তাই 8 মাসে পড়ার পরে আপনি ব্যাগটাকে নিজে হাতে ভালো করে প্যাকিং করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আপনাকে যদি হুট করে যেতেও হয় তাহলেও কিন্তু আপনাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না এবং ব্যাগ প্যাকেজিং নিয়ে আরেকটা মানে এক্সট্রা একটা চিন্তা করতে হবে না। যখনই আপনার হসপিটালে যেতে হবে আপনি আপনার ব্যাগটিকে রেডি পেয়ে যাবেন। পরিশেষে এটাই বলবো যে গর্ভস্থ সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনতে এই টিপসগুলো মেনে চলা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাই আশা রাখবো যে সকলেই এগুলো মেনে চলবেন। তো আমার ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে আশা করব আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটিকেও কিন্তু হিট করে রাখবে, যাতে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।